হ্যাঁ, আপনার সময় এসে গেছেন তো? হ্যাঁ, একটু আরাম করে বসে জায়গা নিয়ে। বেশ, তাহলে আমরা আজকে নাটকটা শুরু করি। ও আপনাদের এই দূরাভাষ যন্ত্রগুলো ওগুলোকে একটু নিষ্ক্রিয় করে রাখবেন, বলে নাটকটা করতে খুব অসুবিধা। তাহলে আমরা শুরু করছি আজকের নাটক ভ্রান্তি বিলাস। আমি হচ্ছি চিরঞ্জীব, হেমকুটের চিরঞ্জীব। মানে হেমকুটে আমাদের একটা জমিদারি আছে, কিন্তু দীর্ঘ 7 বছর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি আর আমার সূচক কিঙ্কর দুজনে মিলে একটা পারিবারিক অনুসন্ধানের কারণে 7 বছর ধরে দেশে দেশে ঘুরে গেছে। তবে সেই সূত্রেই গতকাল রাত্রেই জলস্থলে এসে পৌঁছেছি। কিন্তু বলবো কি মশাই, এটাই আজব জায়গা। এখানে সবাই আমাদের চিনি, আমরা কাউকে চিনি। এই ঘটনাগুলো ঠিক যেভাবে যেভাবে হচ্ছিল সেইটা আপনাদের পড়ে পড়ে অভিনয় করে দেখানো। প্রথমে কিঙ্করকে ডেকে মনে রাখবে, কিঙ্কর যদিও আমার চাকর, কিন্তু প্রায় অভিভাবকের মতোই। কিঙ্কর, কিঙ্কর ওখানে কি করছিলি? ওদিকটাই তো সব এই বাজার হাট দোকানপাট বসেছে, আর লোকজন সব সওদা করছে। আর সুন্দর সুন্দর চেহারার মেয়ে ছেলে একটা ভাবছিলাম আপনি এখনো আইগুলো আছে। রাস্তায় দাঁড়িয়ে মেয়ে দেখছি, আর তার গায়ে আমার ভালো লাগছে। তা কি করবো বলুন? এই যে চিরঞ্জীব বাবু, ভালো তো? এখানে কি করছেন আপনি? একটু বেড়াচ্ছিলাম। ও, ভালো থাকবেন। বলছি আমার একটা দরকার আছে, আমাকে যেতে হবে, একটু তাড়া আছে, পরে দেখা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। বাবা চিনিস? আমি কেন, আমার বাবাও এটা চেনে না। আমিও তো চিনি না, কোনদিন দেখিও নি। কিন্তু তাহলে নাম জানলো কি করে? পর্যটক হিসাবে আপনার নাম হয়তো দিকে দিকে ছড়িয়ে পড়েছে। ইয়া কি হচ্ছে? হাজির কোথাকার। চল ওই দিকটা গিয়ে দেখি, ওই দিকটা তো দেখা হয়ে গেছে। কি আছে দেখি, চল চলে চলে। আচ্ছা আচ্ছা, একটু বেরোচ্ছি, একটু কাজ আছে আসলে। কাজ থাকলে কি করবো বল? আর রাগ করছো কেন? কিছু বলছি রে। কি দিন? কি দিন? না ঠিক মনে পড়ছে না তো। দেখো, আর যাই বলি এরকম বোকা বোকা কথা আমি কখনো বলবো। ও ঠিক ঠিক, মনে পড়েছে। ওই জন্যই না সকাল থেকে
আজে বাজে বলছো? সে আর বলার কি আছে, সাজলে বুঝলে তোমাকে বেশ ভালোই দেখায়। এই দেখেছো কি কথা কি মানে করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি মুশকিলে পড়লাম। আরে আমি কি এমন বলেছি যে তুমি সকাল থেকে এরকম ধ্যান লাগিয়েই রেখেছো? হ্যাঁ, এই 1000টা বলার দরকার নেই, তুমি একটা বলো তাহলে। হ্যাঁ, তোমাকে বসুপ্রিয় সাহেবরা কবে হাটটা গড়তে দিয়েছি, এখনো দিও না। শোনো, আজকে ওই হার নিয়ে তবে আমি বাড়ি আসবো, নইলে বাড়ি ফিরবো। হ্যাঁ, সে কথা তো আমিও তোমাকে জিজ্ঞেস করতে পারি। আমি এসেছি ব্যবসা খাতে। ও, বলেছিলে বটে, ঠিক ঠিক। আমি অবশ্য এই বেড়াতে চলেছি। কবে এসেছো? এই গতকাল রাতে। ও, উঠেছো কোথায়? ওই যে গঞ্জের কাছে পান্থনি মাস। ওই মধ্যটুকে তোমার দেশ কোথায় বলনি তো? না, তা বলিনি, কিন্তু কেন বলো? আরে তুমি তো অনেকদিন দেশ ছাড়া, তাই জানো না। হেমকূটের সঙ্গে জয়স্থলের সম্পর্ক এখন খুব ভালো। এক রাজ্যের লোক অন্য রাজ্যে গেলে তাকে বন্দি করে তার মোটা টাকা অর্থদত্ত হয়, আর যদি কেউ দিতে না পারে তাহলে তার প্রাণ দণ্ড। হ্যাঁ, এই তো আজ কালীকালে বাজারে এসে শুনলাম যে হেমকূটের এক বৃদ্ধ ব্যক্তি ধরা হয়েছে, শাস্তি হয়েছে প্রায় 5000 স্বর্ণ মুদ্রা, আর 2 টাকা দিতে পারেনি বলে আর সন্ধ্যায় তার প্রাণ দণ্ড। বলো কি? আরে হ্যাঁ, নইদিকে শুধু শুধু তোমাকে সাবধান করছি। যাই হোক, ওই মলয়পুরে তোমাদের জমি জমা ব্যবসা বাণিজ্য ওখানে গেছে। হ্যাঁ হ্যাঁ, তা আছে। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে নিজেকে মলয়পুরের লোক বলে পরিচয় দেয়। হ্যাঁ, সে আর বলতে, কিন্তু এরকম বলবাটা হলো কি করে? কে জানে বাবা, আমি ব্যবসায়ী লোক, ওসব রাজনীতির খোঁজ খবরে নেই। যাই হোক, সেবাশ্রয় ওই কর্ণপুরে জাহাজের মাল খালাসের ব্যাপারে তুমি আমাকে কিছু টাকা ধার দিয়েছো। তারপর তো তোমার আর কোনো পাত্তাই নেই। তা আজ যখন দেখা হয়ে গেল, ওই ধারটা রাখার কাজের কথা নয়। এই নাও, এই নাও। থাম না ভাই। তখন তুমি আমার খুব উপকার করেছো, এই টাকাটা নিয়ে তুমি আমাকে ঋণ মুক্ত করো। আচ্ছা বেশ, তবে তাই হোক। ভাইয়ের টাকা ফেরত দিচ্ছে, এ চোখে দেখেও বিশ্বাস হয় না। এইটা নিয়ে গিয়ে ওই পান্থনি মাসের উদ্যোগের কাছে আমার নামে জমা করবে, মনে রাখবে? যা সাবধানে যা। ও আপনাকে আর এই কষ্ট করে বলে দিতে হবে। লোকটি তো বেশ চালাক চতুর দেখছে। আর একটু বেশি রসিক, মাঝে মাঝে না চপচপ করে চালিয়ে ওর রসের মাত্রাটা একটু কমাতে হয়। চলো, ওদিকে দেখলাম সুগন্ধি পানীয় বিক্রি হচ্ছে, গিয়ে খাওয়া যাবে। বেশ, চলো।
আর উপরে উঠে আয়, যাচ্ছি। আর কেমন মুখ ধরফর করছে রে বিলাসী? কেন রে, কি হলো? এত বেলা হলো, জামাই তো এখনো ফিরলো না। ও একটা ভাবিস না, ঠিক ফিরবে না। হ্যাঁ রে, তোর খিদে পায়নি? সেই জন্যই তো পায়চারি করছিলাম। স্থির হয়ে বস না এখানে, পায়চারি করলে তো আরো খেতে পারবে। জামাই বাবা এখনো ফিরলো না, তুই আর আমার ঘুমিয়ে পারিস না? উফ দিদি, দিদিমণি, এই যে এই মালিনীকে যে দুটো ফুলের মালা করতে দিয়েছিলেন সেই দিল। বাহ, কি সুন্দর, দেখ। হ্যাঁ রে, মালা কি হবে রে? তোরা জামাই বাবু আজকের জন্য কয়টি হবে? ও তো ফেলে দে, ও কি আর বাড়ি ফিরবে? দিদি, তোকে নিয়ে আর পারা গেল না। এই ঝগড়া বলা যায়, আমি কেঁদে ভাষণ করতে। এই কত ভাগা, তুই শুনছিস কি দাঁড়িয়ে দাঁড়িয়ে? শিগগির যা, বাবুকে ডেকে নিয়ে আয়। আচ্ছা, মানে মাথা করুন, বাবুকে কোথা থেকে ডেকে আনবো? যেখান থেকে পারিস সেখান থেকে ডেকে আয়, এক্ষুনি যা, নইলে তোর মাইনে কেটে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আমার গতিবিধি তোমার কাছে একটু রহস্যজনক লাগতেই পারে, কিন্তু আসলে ব্যাপারটা তো দুঃখ। আমি আমার বাবা মায়ের জমজ সন্তান, আর আমার বাবা অন্য দুই অনাথ বাচ্চাকে, তারা জমজ, তাদের আশ্রয় দিয়েছে। তো একবার ওই মলয়পুর থেকে হেমকুটে যাওয়ার পথে নৌকা ডুবে, আর তাতে আমার মা, আমার জমজ ভাই আর ওই জমজ বাচ্চাদের একজন নৌকা ডুবে হারিয়ে গেল। বাবা তারপর দীর্ঘদিন তাদের অনুসন্ধান করে বেরিয়েছিল, কিন্তু কোনো খোঁজ পায় না। আজ প্রায় 7 বছর হয়ে গেল আমি দেশে দেশে তাদের খুঁজে বেড়াচ্ছি। ও, তা ওদের সম্পর্কে কোথাও কিছু খোঁজ খবর পেয়েছো? না, এখনো সেরকম কিছু পাইনি। তবে তারা যে জীবিত আছে সে সম্বন্ধে আমি নিশ্চিত। কারণ কর্ণপুরের নাবিকরা আমাকে বলেছিল যে 25 বছর আগে তারা একজন বৃদ্ধ বয়স্ক মহিলা আর তার সঙ্গে দুই বাচ্চাকে তার নৌকাডুবির পরে উদ্ধার করে। কিন্তু তারপর যে তারা কোথায় গেল, কি হলো, কোনো খবর নেই। অনেকদিন হয়ে গেল, বাবার বয়স হচ্ছে। এবারে ভাবছি আমরা এখান থেকে সরাসরি দেশে ফিরে যাই। ওহো, দেখেছো, তোমাকে বলতেই ভুলে গিয়েছি। মাঝখানে আমি হেমকুটে গিয়েছিলাম। হ্যাঁ, সেখানে তোমার বৃদ্ধ বাবা অনেকদিন তোমার কোনো খোঁজ খবর না পেয়ে শেষে একাই দেশ ছেড়ে বাইরে চলে গেছে। একাই বেরিয়ে পড়লেন? তবে চিন্তায় ফেলে দিলেন, এই শেষ বয়সে তিনি একা একা। না, তুমি চিন্তা করো না। আরে তুমি তো জানো যে তোমার ওই বাবা ব্যবসা বাণিজ্যের খাতিরে সমুদ্র যাত্রা পর্যন্ত করেছে। হ্যাঁ, তা বরং তুমি ওই মলয়পুরে গিয়ে তার জন্য অপেক্ষা করো, কারণ তিনি সেখানে একবার যাবেন। এইটা তুমি ঠিক বলেছো, তাহলে তাই করা যাবে। এখন চলো প্রান্তরাসে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর আবার বেরোবো। না ভাই, এখন থাক, সন্ধ্যাবেলায় জমিয়ে আড্ডা দেবো, কথা দিচ্ছি। মনে থাকে যেন। বাবু, চলে এলি, ফিরে চলে এলি। ফিরে কেন আসবো? আমি সোজা চলে এলাম। কোথায় চলে এলি? মানে পান্থনিবাসে আসি? পান্থনিবাস যাবো কোন দুঃখে? তারপর টাকার থলিটা কোথায় পাবি? কিসের টাকার থলি? আমি সব টাকার থলির কথা কিছু জানি না। এই আগ্রহ করছি না। সব সময় ইয়ার্কি ভালো লাগে না। ঠিক করে বল, আমার টাকার থলিটা কার কাছে, কোথায় রেখে আমি আমি? মা কালী দিব্যি বলছি বাবু, আমি সব টাকার কথা কিছু জানি না। আমি তো ভালো মানুষ ছেলের মতো আপনাকে খেতে ডাকতে এলাম। খেয়ে ডাকতেন? পান্থনিবাস থেকে তুই খেতে ডাকতেন? পান্থনিবাস থেকে কেন আসবো? তাহলে
বাড়ি থেকে এলাম। বাড়ি? কার বাড়ি? কার আবার? আপনার বাড়ি। মা ঠাকুরন ভাত রান্না করে বসে আছে, বললেন কিংকর্তা বাবাকে ডেকে নিয়ে আস। মা ঠাকুরকে? মা ঠাকুরন মানে আপনার পরিবার, আপনার স্ত্রী, তাকে তো আমরা মা ঠাকুরনই বলি। সাপকে তোমার পিঠে ছাল তুলে দেবো অথবা স্ত্রী? আমার স্ত্রী কোথায় গেছে? আমার বিয়ে হয়েছে? কেউ কিছু খাই আবার পাগল করে দিল না তো? বিয়ে করা বোন থাকতে বলছে, বিয়ে করিনি। বাবু আর ঘুরবেন না, চলুন একটু খাওয়া দাওয়া করে দুপুরে একটু বিশ্রাম দেবেন। মাথা করে যে ভাত রান্না করে বসে আছে। কিন্তু আবার তুই রাজু করছিস। কি ফ্যাসারে পড়লুন রে বাবা, গিন্নি সোহাগ করে পায়েস রান্না করে বসে আছে, আর বাবু বলে আমার গিন্নিই নেই। বাচ্চা আমার টাকাটা নয় ছাই করে এখন উল্টো পাল্টা কথা বলে আমার মন ঘুরিয়ে যাচ্ছিস না? বড্ড বার হয়েছে। কিন্তু ব্যাপারটা কি আমারই লাগছে না। শুনছি জলস্থল জায়গাটা খুব ভালো, এখানে রোজগাজি কুহক বিদ্যা সব চলে। মেয়েরা সব বশীকরণ মন্ত্র জানে, কিন্তু ওকে ঠকে টাকাগুলো দিই না। এখানটা ঠিক নিরাপদ কিছু, বরঞ্চ পান্থনিবাসে দিয়ে সেই ব্যবস্থায় করি। এখানে থাকা ঠিক না। আমি বাবুকে ডাকতে গেলাম, বাবুর সঙ্গে আমার রাস্তায় দেখা হয়ে গেল। আমি কিছু বলবো, তারা কি বাবু বললেন, কি রে কিঙ্কর, এত শিগগির ফিরে এলি, আমার টাকার থলিটা কোথায় রাখবে? তারপর আমি বললাম যে বাবু আমি সব টাকার থলির কথা কিছু জানি না, মা ঠাকুর আমাকে দিয়ে আপনাকে খেতে ডাকতে পাঠালেন। বাবু বললেন, সে কি বল, যে কথা বলিস নি, আমার টাকার থলি কোথায় রাখবে? তারপর মা ঠাকুর আমি যতবার বলি বাবু খেতে চলুন, বাবু বলে টাকার থলি দে। আমি বললাম খেতে চলুন, বাবু বলে টাকার থলি। আমি বললাম খেতে চলুন, বাবু বলে টাকার থলি। তারপরের কথা না আমি আর মুখ ফুটে বলতে পারবো না।
বাবু বললেন তুই এই মা ঠাকুরন বাবা বলছিস কেন? আমি বললাম আপনার ধর্মসাক্ষী করা স্ত্রীকে তো আমরা মা ঠাকুরনই বলি। বাবু বললেন আমি আবার বিয়ে করেছি নাকি? আমার তো বই নেই। এসব কথা আমি কোথায় যাবো গো? এরপর তুই মিথ্যে কথা বলছিস? আমি সত্যি কথা বলছি, মিছে কথা বললে না আমার যেন 7 জন্মে নরক বাস হয়। তারপর বাবু আমাকে কি দায় করে পিঠে মারলেন, আমার কান ধরে টানলেন। আমার কানটা দেখুন। হ্যাঁ রে দিদি, আমরা তোমার জন্য ভাত বেড়ে বসে আছি আর তুমি কিনা শুধু পাগল হয়ে গেলে। এই মুখোটা যা শিগগির যা, পাগল ছাগল ঘরে মানুষকে ঘরে ফিরিয়ে নিয়ে আয়। আমাকে মাফ করুন মা ঠাকুর, আমি আর ওখানে যেতে পারবো না। বাবু আমাকে আবার মারবেন। যাবি না মানে তোর ঘাড় যাবে। আর তুই আজকে বাবুকে নিয়ে বাড়িতে ফিরবি, নইলে আমি গলায় করে দেবো আর পেট নিয়ে হয়তো ঘাড় পাঁচজন মাসের অধ্যক্ষ কিন্তু বললেন কিঙ্কর ঘন্টা 2 আগে এখানে এসেছে এবং আমার নামে টাকার থলিটা জমাও করেছে। তারপর আমার ফিরতে দেরি হচ্ছে দেখে এই কিছুক্ষণ আগে আবার বেরিয়েছে। কিন্তু তাহলে রাস্তার মধ্যে আজে বাজে কথা বলে আমার কাছে মার খেলো, সেটা এই যে বেটা পিছে আসছে, আমাকে বোকা বানিয়েছে বলে ফুর্তির শেষ নেই। বাবু এই কখন ফিরলেন? এই তো কিছুক্ষণ আগে তোর তো দেখছি মার খেয়ে ফুর্তি একেবারে বেড়ে উঠেছে। আমাকে আবার মারবে এখানে কোন ব্যাপার? তোকে কেউ মারি না, তুই কিছুক্ষণ আগে আমার কাছে মার খাস। কখন খেলাম? এই কিছুক্ষণ আগে রাস্তায় বললি আমি টাকার তুমি সম্পর্কে কিছু জানি না, মা ঠাকুর আমাকে খেতে রাখতে পাঠিয়েছে। আমি এসব কথা কখন বললাম? আমি তো আপনার হুকুম মতো ওই পান্থ নিবাসে গিয়ে বসেছিলাম। তারপরে এই বেলা গড়িয়ে যাচ্ছে, অথচ আপনার আবার দেখা নেই। খিদেতে নারী ভাব দিচ্ছে, তখনই তো আপনার খোঁজে বেরিয়েছে। হ্যাঁ, আর তাহলে মা ঠাকুরের কথা, টাকার থলি না জানার কথা, সেগুলো কে বললো? বাবু এই কত ভয় পাচ্ছে না, আপনার কত মজা করে এটা পাচ্ছে। হ্যাঁ, মনে করো তুমি দেখাচ্ছি না, তোমার দুধের ছাড়া ছাড়া তুলে আসতে বলে। রাস্তায় কেলেঙ্কারি করছো আর দেখি তোমার কোনো মুখ গোমরা হয়ে যায়। আমি তোমার একটা ছুটির টাকার অসহ্য হয়ে গেছি। আজ আমি এত হতচেতা হয়েছি যে তুমি আমাকে চিনতেই পারছো না। বলছো তোমার নাকি বউ নেই, বাড়ি ঘর তোর কিছু নেই। আমি কি দোষ করেছি আজ তোমাকে বলতেই হবে। দেখুন, আপনার না একটা কোনো বড় ভুল হচ্ছে। আপনি দিদিকে আপনি বলছেন আমার ভাগ্য ছেলেবেলায় বাবা মা চলে গেছে, এখন স্বামীও বড় করে দিচ্ছে। আরে একটু বুঝে দেখুন, মানে আমি না এখানকার লোকই না, আমি বিদেশি। গতকাল রাত্রে আমরা জয়স্থলে এসে পৌঁছেছি। এই বল না, গতকাল রাত্রে জয়স্থলে এসে পৌঁছেছি। তাই তো, তাই তো। বল, তুইও আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস? মানুষ মানে ওখানে হয়। দেখুন, বিশ্বাস করুন, বিশ্বাসঘাতকতার কোনো ব্যাপার না। ও আমার লোক, ও তো আমার বল। এই চিনিস? না না, আমি তো চিনি না। কি কর? তুই মিথ্যে কথা বলছিস? হ্যাঁ, এমন জোয়ান জ্যান্ত মিথ্যে কথা বললে আমি চোদ্দ হত্যার পাপ হবে। হ্যাঁ, এই দেখেছেন তো, আপনারা ব্রাহ্মণ, আমি তো পারিস। আমরাও পারবো। স্বামী-স্ত্রীকে আলাদা করতে হয় নাকি? ও, কিন্তু দেখুন, আমি আপনাকে হলফ করে বলতে পারি, আমি আপনাদের স্বামী নই। আপনাদের স্বামী? ছি, 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 ছি। আজকে তোমার মুখে কিছু আর প্রায় না দেখছি। বিলাস তোমার মুখ হবে কেন গো? ও, আমার স্বামী। না না, আমি ছোট থেকে দেখেছি। ওইটা কথার কথা, মানে আসলে আমি বলতে চাইছি আমি আপনাদের ছোট বড় কোনো অবস্থায় কোনো দিক দেখি। জামাই
নিয়ে আপনাকে খেতে ডাক্তার বলছে। এই তো আমাকে হ্যাঁ, তোকেই তো। তুই বাড়িতে বললি না, বাবু নাকি তোকে খুব গালাগালি করেছে আর মেরেছে। বলেছে নাকি ওর বউ নেই, বাড়ি ঘর দর কিছু নেই। আর এমন ভান করছিস যেন তুই আকাশ থেকে পড়লি। এসব নিয়ে কি বলছে? তুই যে বাবা আমাকে রাস্তায় বলিস মা ঠাকুর তোকে আমার খেয়ে ডাক্তার জন্য পাঠিয়েছে। না, আমি এসব কথা কিছু বলি আমি তোদের চিনি। তুই ওদের চিনিস না? চিনিস না? তো তাহলে ওরা তোর নাম জানলো কি করে? ওরে ভাই, ওরে রাম করে করে কি রে? কি হলো? হ্যাঁ। আপনিও ঠাকুরের নাম নিয়ে তাহলে না ওই কেনালা করতে পারবেন না। বুঝেছি, বাবুদের চ্যানেলে নিয়ে আমার সাথে মশকরা করা হচ্ছে। আচ্ছা গ্রেট হয়েছে বাবা, আমি হার মানলো। এই তোমার হার করছি আর জানো না। বিলাসী, তুই হাতে ধর, চল আমি জেগে আছি না ঘুমিয়ে গেছি? ঠিক আছে। বাবু বাবু আপনি ওকে মারুন ধরুন এই ডাল দুধটা দিয়ে খাওয়ান তো বাবাকে বাড়িতে নিয়ে কি বলছে বাড়ি গেলে কথা বলবো? আগের বার যখন ডাকতে এলাম আপনি তো বাড়ি গেলেনই না উল্টা উল্টে মারলেন পর্যন্ত। কখন তুই বাড়ি করে ডাকতে এলি? আমি বাড়ি যাবো না কেন? কিছুক্ষণ আগে আপনি কিছু বললেন না মা ঠাকুরের ভাত রান্না করে বসে আছে আপনি শুনে বললেন কিঙ্কর আমি আমার বিয়ে হয়নি বউ নেই তুই বাড়ি যা। কিঙ্কর এর উল্টো পাল্টা আজে বাজে যা খুশি তাই বলছিস না? এবার না তো কন্টিনিউ ছিঁড়ে নেওয়া একেবারে। আমি তাইনি তোকে মনে হয়েছিল প্রাণ দেয় আমি না আমার কানই দিলাম। দাঁড়া তোমার শয়তানি আমি দেখছি। ওই বসুপ্রিয় তোমার সঙ্গে তোমার শয়তানি দেখছি। বসুপ্রিয় বলি হাতটা হলো আগে আর একটু কাজ আছে। দূর এখনো বাকি আছে। ভাবলাম আজকে হাতটা নিয়ে বাড়ি ফিরবো। তুমি কতদিন হয়ে গেল তোমাকে দেওয়া হয়েছে, এখনো যদি না লাগে তাহলে হবে বলো? দেখুন দামি জিনিস সূক্ষ্ম কাজ হবে, একটু সময় করুন, আমি হাত চালিয়ে না 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 আর সবুজ করার মতো সময় হাতে নেই। কি করতে বাড়িতে কি অবাধ্য বানিয়েছে আমি বুঝতেই পারছি না। শোনো তুমি একটা কথা, তুমি আমার সঙ্গে আমার বাড়ি পর্যন্ত চলো। তুমি গিয়ে আমার স্ত্রীকে বোঝাবে তোমার জন্যই হাতটা পেতে দেরি হচ্ছে। হ্যাঁ তুমি বোঝাবে আর আজকে বিকালের মধ্যে যেন হাতটা আমি পেয়ে যাই, মনে থাকবে না? চলো চল চল চলুন দরজা বন্ধ, কি আশ্চর্য। কিন্তু নরকে বল দরজাটা খুলতে। এই দরজা খোল। কে রে? এদের পরে শুনবি আগে দরজা খোল। কি করে গলা নকল করে আমাকে ঠকানোর দিকে যা ভাগ এখান থেকে। এরা এই ফাজলাম না বলছি এই দরজা খোল বলছি। বাবু দাঁড়িয়ে আছেন। আবার বাবুর করা হচ্ছে, বাবু ভেতরে খেতে বসেছে মা ঠাকুররা দিদিমণির সাথে, আর বলছে কিনা বাবু দাঁড়িয়ে আছে। এরা এই তোর হাড় মাংস একেবারে এক করে দেবো কিন্তু এই শিগগির দরজা খোল। বাবু রাস্তায় দাঁড়িয়ে। বাবু রাস্তায় দাঁড়িয়ে তোর ওই বাবুকে নিয়ে তুই বললাই যা, এবারে বাবু বাড়িতেই আছে। বাবু এই শুনলেন তো আমি আপনাকে বারবার বলেছিলাম এই এরা কিন্তু বিশ্বাসী নয় ওকে ছাড়িয়ে দিন। আমি দেখছি তুই যা। মামাবাড়ি দরজাটা খোল। হ্যাঁ, আবার বাবুর গলা নকল করা হচ্ছে। দুপুরবেলা গৃহস্থের বাড়িতে এসে হুজ্জুতি, যত সব চ্যাংড়ার দল।
নরহরি দরজাটা খোল বলছে। কি হয়েছে রে? বলবা এই দেখুন না মা, আপনি আমাকে দরজায় পাহারায় বসিয়েছেন, কাউকে ভেতরে ঢুকতে মানা করেছেন, আর প্রত্যেকে সব লোক এসে দুপুর বেলায় উজ্জুতি করছে। এই তুই পুলিশ না, ওদের চলে যেতে বল। গিন্নি গিন্নি আমি এসেছি, আমি দরজাটা খুলতে পারো গিন্নি? মা, এই যে ওনার গলার অবস্থা করে কথা বলছে তো। কি অসভ্য লোক রে বাবা। নরহরি, তুই খবরদার দরজা খুলবি না, তুই চলে আয় আমার সাথে। সে সহ্যের একটা সীমা থাকা উচিত। ইঙ্গর ইঙ্গর গায়ে তুই সাবল যা পাস, দরজা ভেঙে না তারপর আমি দেখছি। চিরঞ্জীব বাবু, এই রাগের মাথায় হুট করে কিছু করবেন না, তাতে আপনার বদনাম হবে, আপনার স্ত্রীর নামে অহেতুক কলঙ্ক হবে। তার চেয়ে বলো এখন আমরা এখান থেকে চলে যাই, পরে কিছু একটা ভেবে চিন্তে করা যাবে। আরে আমি তো ব্যাপারটা বুঝতেই পারছি না। কারণ একটা নিশ্চয়ই কিছু আছে, পরে আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলে সেটা জানতে পারবেন। বলছিলাম আমাকে একটু এই দোকানে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও তুমি যাও। তিন করে কবে চন্দ্রবাবু আমার সঙ্গে এইরকম আচরণ করলো? ঠিক আছে ঠিক আছে, আমি ওকে জব্দ করবো। ওই অপরাজিতার নাম নিয়ে অনেকবার অনেক কথা আমরা শুনেছি। আমি ওই অপরাজিতার কাছেই যাব, আর ওই হাতটা অপরাজিতাকেই দেব। আমি আবারও বলছি, ভেবে চিন্তে কাজ করুন। না 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 না, ভাববার আর কিছু নেই, বসে ভাববার আর কিছু নেই। শোনো, তুমি তাহলে কাজ করো, হাটটা নিয়ে অপরাজিতার বাড়িতে যাও, আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করবো। বেশ ঠিক আছে, আমি ঘন্টা খানেক বাদে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এখনো কেউ দেখতে পাই না। এবার খিড়কি দরজা দিয়ে বেরিয়ে যেতে পারলেই নিশ্চিন্ত। জামাইবাবু, ও জামাইবাবু, আপনি এখন বাগানে কি করছেন? এই একটু পায়চারি করছিলাম আর কি, খাওয়াটা বেশি হয়ে গেছে তো। আপনার যদি পান হয়েছে, পান হয়? আমার জন্য? জামাইবাবু, আপনার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। আমার সঙ্গে? চলুন না, একটু বসুন। হ্যাঁ হ্যাঁ। বসুন। আচ্ছা, জামাইবাবু, আমার ব্যাপারটা কি বলুন? কি ব্যাপার? মানে আপনি এসব অদ্ভুত কাণ্ড করছেন, দিদির মনে শুধু শুধু কষ্ট দিচ্ছেন, এই সব ব্যাপার। না না, এতে আমার কোনো হাত নেই। আমি ইচ্ছে করে কাউকে কষ্ট দিই। এটা কি কথা বলছেন? আজ আপনাদের বিয়ের তারিখ, দিদি অত যত্ন করে কত রকম রান্না করেছিল। ওই ভালো করে খেলেন না, তারপর কে বলে আবার বারবার দিদিকে শোনাচ্ছেন আমি তোমার স্বামী নই, তুমি আমার স্ত্রী নও। আচ্ছা, এতে বুঝি দিদির কষ্ট হয় না? দেখুন, যা সত্যি কথা আমি তাই বলেছি, তাতে কেউ কষ্ট পেলে আমার কিছু করার নেই। আশ্চর্য, আপনি কি মানুষটা বরাবর এমনই ছিলেন, নাকি ওটা পাল্টে গেলেন সেটাই বুঝতে পারছি। তার মানে তার মানে একটা স্পষ্ট কথা জিজ্ঞাসা করছি, উত্তর দিন। কি? মানে ধরুন, আমাদের বাবা তো অনেক টাকা পয়সা রেখে গেছিলেন, তা আপনি কি দিদিকে ওই টাকা লোভে বিয়ে করেছিলেন? কি বলছেন কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধরে নিচ্ছি আপনি টাকার লোভে বিয়ে করেননি, কিন্তু যাকে বিয়ে করেছেন তার প্রতি এত অবহেলা, এত অসম্মান কেন? ভালো যদি তাকে নাও বেশি থাকতে পারেন, তবু একটু ভালোবাসার ধারণও তো করতে পারেন। আর সে বেচারি, সে তো আপনাকে ভালোবেসে আপনারই মুখ চেয়ে বসে আছে জামাইবাবু। আপনার মনে কি বিন্দুমাত্র দয়া মায়াও নেই? আছে দয়া, মায়া, প্রেম, ভালোবাসা সব আছে। আর আছে বলেই যাকে আমি চিনি না, যাকে আমি দেখিনি, যিনি অন্যের বিবাহিত স্ত্রী, তার প্রতি এসব দর্শন করা কি উচিত হবে? আপনি আবার সেই একই কথা বলছেন। আচ্ছা, আপনার কি একটু লজ্জা বোধ নেই? লজ্জা বোধ আছে বলেই তো একই কথা বারবার
তুমি যদি রাজি থাকো আমি পেরিয়েছি। মানেটা আমার কিছুই না, আমাদের কারোরই তো বিয়ে হয়নি, আমাদের ঠেকা আছে। কি বলছেন যে আপনি? ছি ছি, তোমাকে না রাখলে আরো সুন্দর দেখায়। আমার কথা থাক, দিদির কথা। দিদির কথা থাক, তোমার কথা হোক। তোমাকে কি আমি রাখবো? আজও গণনা করিনি, নাকি অনন্ত গণনা করি? এসব কি বলছেন যে আপনি? লোকে শুনলে কি বলবে? ছি ছি, আপনি না, আপনার একদম মাথা খারাপ হয়ে গেছে, একদম। আমার খুব ভালো লেগেছে। আপনার ভালো লাগলেই হলো। আপনাকে দেখে মনে হচ্ছে বউয়ের সঙ্গে ঝগড়া করে এখানে এসেছে। না, কে বললো? আমি তো বেড়াতে বেড়াতে এখানে চলে এসেছি। আচ্ছা, আপনার বউকে খুব সুন্দরী, মানে আমার থেকেও। গোলাপ বন্ধের মধ্যে কে বেশি সুন্দর সে কি বলা যায়? বুঝেছি। তোমার আংটিটা তো ভারী সুন্দর, দেখি দেখি। আপনার ভালো লেগেছে? তাহলে আপনাকে পরিয়ে দিই। দেখি, বাহ, খুব সুন্দর বানিয়েছে। ওটা কিন্তু আর খুলবেন না। এই না, তা কি হয়? ওটা আমার কিছুতেই ফেরত দেবে না। এত দামি একটা জিনিস। চাই আমি ওটার জন্য যদি আমার মনে পড়ে তবে তো ওটার দাম। তুমি আমার খুব বিপদে ফেলবে অপরাজিতা। বিপদ আর কি? না, তাহলে তোমাকেও আমার কাছ থেকে একটা জিনিস নিতে হবে। কি? এই বসুপ্রিয় সাকরা আজকে একটা সোনার হার নিয়ে আসবে, সেইটা আমি তোমাকে দেবো। সে তো আমার খুশি। আগে আমি কিঙ্কর বুঝো? বাবু ওই বসুন্ধরা স্যাকরাকে আকাশের জন্য যে সোনার হাতটা করতে দিয়েছেন সেটা কি আপনি এই লাঠিনে মেয়েটাকে দিয়ে দেবেন? তুই আমার কথা শুনেছিস? কি কথা বলুন, মাথা করলে পই পই করে আমাকে বলে দিয়েছিলেন আপনার ভালো মতো দেখার জন্য। আমি তোকে তুই বেরো হতে পারবো না, শিব দিবে। আর যাওয়ার সময় না একটা মেয়ের তার দিকে দৌড়ে নিয়ে নিয়েছে, চত্ব সব জুটে। কিন্তু বসুপ্রিয়
কি উঠছো কেন? বসো। না না, বসুন্ধরা সরকার তো এতক্ষণ চলে আসার কথা, এলো না কেন? আমি একটু এগিয়ে গিয়ে দেখি। বলছি হাতটা নিয়ে এখানেই আসবে তো? নিশ্চয়ই। এবারে তো থামালেন। সেই হাঙাবাড়ি থেকে বেরিয়ে এই কেবলই ছুটছি। ছুটলে না এবারে মুখ ফুটে পড়ে যাবো। ঠিকই আসলে বড় দোকানায় পড়ে গেছে বুঝলি। এখানে থাকবো না চলে যাবো ঠিক করতে পারছি না। আমার কথা যদি শোনে তো বলি এই মনটাকে আমি একবারে ছেড়ে ফেলুন। এই জায়গাটা খুব একটা সুবিধার জায়গা না। আর এখানকার লোকগুলো কেমন বলবেন। চলুন আমরা না অন্য কোথাও চলে যাই। তুই ঠিকই বলছিস। হ্যাঁ, কাজ কর। তুই বরং জাহাজ ঘাটে গিয়ে একটা খবর নে যে আজকালের মধ্যে মলয়পুর যা নৌকা আছে। যদি খবর পাস নিয়ে তুই পান্থনিবাসে চলে যাস, আমিও এখান থেকে সরাসরি পান্থনিবাসে চলে যাবো। আচ্ছা জ্যাম। হ্যাঁ এই আরেকটা কথা, এই দেখবেন আমার যেন এই এদিক ওদিক ঘুরে বেড়াবে না। না তো চিন্তা নেই, তুই যা। ওর নামটা ভারী মিষ্টি, বিলাসী। চেহারার সাথে নামটা এত মানিয়েছে। আচ্ছা, আমি চলে গেলে ও আমার কথা ভাববে বোধহয় পড়েছি রে বাবা। আমি চিরঞ্জীব বাবু, কিন্তু মনে করবেন না। না না, তা মনে করবো না, কিন্তু এই হাতটা আমি আপনাকে ধরতে দিয়েছিলাম। হ্যাঁ, আপনার বউ বলেছেন, আমি তো করে দিয়েছি, আমার কাজ শেষ। আচ্ছা, কিন্তু হাতটা কার জন্য ধরতে দিয়েছিলাম আমি কিছু বলেছিলেন? হ্যাঁ, বলবেন না কেন, আপনার স্ত্রীর জন্য। তবে আজ দুপুরে আবার বললেন নটি অপরাজিতাকে দেবেন যে, তো আমি তো সেখানেই যাচ্ছিলাম। আমার সঙ্গে দেখা হয়ে গেল, হাতে দিয়ে দিলাম। আমরা অনেক তারা দোকানের লোক বসে আছে। না, কিন্তু হাতটা দিলেন, দামটা নেবেন না? হিসেব করে দাম দিতে সময় লাগবে, তো আমি সন্ধ্যেবেলায় আপনার কাছে দাম দেবো। ও আচ্ছা, বেশ। কিন্তু দামটা নিয়ে গেলে বোধহয় ভালো করতো। মানে পরে এসে হয়তো হার দাম কিছুই পেলেন না। কি যে বলেন, আপনার সাথে কি আমি প্রথম কারবার করছি নাকি? ভারী মজার জায়গা। রাস্তায় ডেকে ঢুকে লোকে সোনার হারও দিয়ে দেবে, কিন্তু হাতটা ভারী চমৎকার। তো আপাতত যখন কোনো ফসরা চিকন গলায় পড়াবার উপায় নেই, আমি নিজের গলাতেই পড়ে নিই। অন্তত পক্ষে হার আমার ভয় থাকবে না। বেশ দখল দিয়ে বললো, পর্যন্ত খুলিস সে আর করতে আমার কত চাকরি করলো। ও তাই বল, ওকে নিয়ে কি মজা করেছে। শালি তো ঠান্ডা সম্ভব। দিদি শালি হই আর শাশুড়ি হই, মেয়ে হোক পুরুষের চোখ দেখে আর বুঝতে পারবো না ঠান্ডা করছে নাকি মন থেকে বলছে। আমাকে এক গাছে দড়ি দে। দড়ি কি করবি? গলায় দেবো। আবার কি করবো? আর কি করার আছে আমার? ও যদি তোকে নিয়ে সুখী হয়
সুন্দর সুন্দর জানিস সব দেখতে বিয়ে ভালো সবার চরিত্রে জামা কাপড় এক মোটা রাজি বজা খুশি উড়নচুটি মুরুকে কোনো কথা পেরে থাকে না তুই কোন দুঃখে ওকে পছন্দ করবি হ্যাঁ রে, এইরকম একটা বিচ্ছিরি মানুষের জন্য তোরই বা এত হামচাস কিসে? আমার জানা বল তোকে নিয়ে আর পারা যাবে না। বেশ, এখন চুপ কর। ওই দেখ আদরটা আসছে। ঠাকুরন, এই যে বাবু এটা দিলে চুরি চুরি কি হবে রে আমি জানি না। এই বাবু বললেন যে এটা মাথা কুটি দিতে, তাই আমি দোকান থেকে শক্ত দেখে এক গাছা এই দড়ি কিনে নিয়ে এসেছি। মিলেছি ও বাবা তুমি আমার কথা শুনতে পেয়েছেন রে বলি খুব করে আমি কোথায় দিয়ে বল দেখি তুই তো দড়ি দিয়ে এখন এখান থেকে দূর হ। নইলে দড়ি তোর গলায় যেতে চিৎকার কাছে থেকে চলে যাবে। যা এখনই। দিদি, তোদের নিয়ে আর পারা গেল না। বাড়ি থেকে সবাই মিলে একটা উন্নয়ন আশ্রম বানিয়ে রেখেছিস। মশাই, বণিক রবীন্দ্রনাথ বাবুর কাছে আমার অনেক টাকা ঋণ আছে। সে টাকা শোধ না দেওয়ার অপরাধে অমান্য শাসনের নির্দেশে আপনাকে গ্রেপ্তার করছি। আমার কাছে এই মুহূর্তে কত টাকা নেই, কিন্তু চিরঞ্জীব বাবুকে আমি একটা হার করে দিয়েছি, যার জন্য 50,000 টাকা আমি ওনার কাছে পাবো। তো আপনি যদি দয়া করে ওখানেই চলেন, আমি ওখানে আপনাকে হাতে হাতে টাকাটা দিয়ে দেবো। চলো, এই যে বসুপ্রিয়, এই গেল না তো। কিন্তু চিরঞ্জীব বাবু, আপনি এসেছেন, আমার খুব বাঁচিয়েছেন। আপনার সমস্ত সোনার দাম, হার, খরচ সমস্ত কিছু হবে। ঠিক আছে, ঠিক আছে, অর্ধ নিয়ে অত চিন্তার কিছু নেই। তো কত পড়লো? আগে এই 50,000 টাকা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হাতটা দাও। আগে আরে ফর্দটা দিলে হাতটা দেবে না? হারটা তো আমি আপনাকে আগেই দিয়েছি। হ্যাঁ? কখন দিলে? এই আপনি পরিহাস করছেন। পরিহাস করার মতো মানসিক অবস্থা আমার একেবারেই নেই। দেখুন চিরঞ্জীব বাবু, এই ধনীলাল বাবুর কাছে আমি 50,000 টাকা ধারি, সেটা দিতে পারিনি বলে রাজপুরুষ এসেছেন আমাকে গ্রেপ্তার করতে। আর গ্রেপ্তার হলে আমার বদনাম হবে, আমার ব্যবসার ক্ষতি হবে। আপনি দয়া করে এই টাকাটা দেবেন। বসুপ্রিয়, তুমি টাকাটা তো হারের বদলে নেবে, তো হাতটা দাও। হারটা আপনাকে না দিলে আমি তো আপনাকে টাকা চাইতুম না। কখন দিলে? কোথায় দিলে? চিরঞ্জীববাবু ঘন্টা খানেক আগে আপনার কথা বলে তো আমি কখনো দিতে পারিনি, তো যাচ্ছিলাম রাস্তায়, তো আপনার সাথে দেখা হয়ে গেল, আর হাতে হাতেই আপনাকে দিলাম। সন্তুষ্ট হয়ে আমাকে টাকাটা তখনই দিতে চাইলেন, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে ফর্দ ছিল না, তাই তো আমি টাকাটা দিতে পারিনি। দোকানে অনেক খদ্দের বসেছিল, খুব তাড়া ছিল। বসুপ্রিয়, তুমি সত্যি কথা বলছো না। আমি অপরাধীদের বাড়ির ভিতরেই ছিলাম, বাড়ি থেকে বেরোই না। এই বেরিয়েই তোমার দোকানে এলাম হাতটা নিতে। চিরঞ্জীব বাবু, আপনি এই শহরে একজন মানি লোক, আপনি এইভাবে নিজেকে আর আমাকে ছোট করবেন না। ঠিক, আমি ছোট বলছি, আমি অপমান করছো। তুমি একটা জোচ্চোর। জোচ্চোর? আমি জোচ্চোর না, আপনি জোচ্চোর। একটা দামি সোনার হার আমার কাছে নিয়ে পরিয়ে দিচ্ছেন। বসুপ্রিয়, বসুপ্রিয়, মুখ সামলে কথা বলো, মুখ সামলে। আপনাদের এই ঝগড়া বিবাদে আমার কোনো লাভ হচ্ছে না, উল্টে ক্ষতি হচ্ছে। আমার দেরি হয়ে যাচ্ছে। এই মহাশয়, ঋণের টাকা শোধ না করার অপরাধে রাজার নামে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। আপনি আমার সঙ্গে চলুন। আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? চিরঞ্জীব বাবুর কাছে আমি 50,000 টাকা পাই, সে টাকাগুলো আমাকে দেন, আপনি ওনাকে গ্রেপ্তার করুন। ঠিক আছে মশাই, আমি আপনাকে গ্রেপ্তার করছি। আপনারা দুজনে আমার সঙ্গে চলুন। দেখুন, আমি শহরে একজন মানুষ মানুষ, মিথ্যা অভিযোগে আমাকে গ্রেপ্তার করলে আপনি অসুবিধা করবেন। এই আমার শুনতে অসুবিধা আপনাকে দেখতে হবে না। যা বলার আছে ওই বিচার সারাই করে দেবেন। আগে চলুন আমার সঙ্গে। বাবু, এই যে কাল ভোরবেলা এই মলয়পুর যাওয়ার নৌকো জাহাজ ঘাটা থেকে ছাড়ছে। আমি আমাদের সমস্ত জিনিসপত্র ওখানেই তুলে নিয়ে এসেছি, আর আমাদের যাওয়ার ব্যবস্থা ওখানে করে এসেছি। তা বলুন, এই ভালো করে নি? ওকে জাহাজের খবর নিতে কে বললো? আমি ওকে দড়ি কিনে বাইরে যেতে বললাম। আপনি তো কিছু করে বললেন, যা তিনবার জাহাজ ঘাটায় গিয়ে জাহাজের খবর নিয়ে আয়। তাহলে মাথা খেয়েছ? যাবি ছাড় ছাড় ওইসব ছাড়। এখন এই চাকরি চালিয়ে
চাবিটা নিয়ে তুই গিন্নিমাকে গিয়ে বলবি যে আলমারি থেকে 50,000 টাকা নিয়ে ওকে তাড়াতাড়ি দিয়ে এখানে পাঠাতে। বুঝলি রাজপুরুষ আমাকে ধরে নিয়ে যাচ্ছে, 50,000 টাকা লাগবে জামিনের জন্য। যা তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি ফিরবি, ভুল করবি না। শোন, যতক্ষণ না জামিনের টাকা আসে চল। আমি আবার সেই থানা বাড়িতে যাবো, গেলে আর ফেরত আসতে পারবো? বাবুর বিপদ, না আমাকে তো কিছু করতেই হবে, চুপ করে তো আর বসে থাকতে পারি না। জয় বাবা, জয় মা, জয় মা দুর্গা। এই আপনার জামিনের টাকা। জামিনের টাকা লাগবে টাকা দিয়ে হবে। আমি তোকে জামিনের খবর নিতে বললাম। আরে সে খবর তো আমি আপনাকে কিছুক্ষণ আগেই দিয়ে গেলাম। বললাম না কাল ভোরবেলা মলয়পুর যাওয়ার নৌকো ছাড়ছে। তখনই তো আপনি আমাকে বললেন যে রাজপুরুষ আপনাকে গ্রেপ্তার করতে এসছে, জাতির পর বাড়ি থেকে জামিনের টাকা নিয়ে। আমি তো দিয়েছি, আরে আর মাঝপথে যা খেয়েছি না খাইনি। বাবু ওই দেখুন। চিরঞ্জিত বাবু, তুমি এখানে, আর আমি তোমাকে সারা শহর খুঁজে খুঁজে বেড়াচ্ছি। ও মা, শ্যাকলার কাছ থেকে হাতটা নিয়ে এলে বুঝি? কই দেখি দেখি। বাহ, কি সুন্দর হয়েছে। তুই একটু চিনিস? এই শোনো, এবার তুমি নিজের হাতে হাতটা তোমার গলা থেকে খুলে আমার গলায় পরিয়ে দাও না। কেন? ও মা, কি অসভ্য চাকর, মনিবের কথা বলে। এই শোনো, তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো। না, ও যাবে না, বরঞ্চ আপনি চলে যান, আমাকে বিরক্ত করবেন। ও আচ্ছা আচ্ছা, রাগ হয়েছে? চলো আমার বাড়িতে চলো, ওখানে গেলে তোমার সমস্ত রাগ করে যাবে। কেমন? বলছি আমি আপনাকে চিনি না, আমি আপনার বাড়িও যাব না, আমি হারও আমি আপনাকে দেবো না। মিষ্টি কথা আমাকে ভুলিয়ে আমার আংটি নিয়ে এত উল্টো কথা বলা হচ্ছে। আমাকে ঠকানো না তো। শোনো, ভালো কথা বলে দিচ্ছি, হাত আর আমায় দাও, নইলে আমার আংটিকে দেবো। কিসের আংটি? কিসের আংটি? দুপুরবেলায় আমার বাড়িতে খেতে দিয়ে তোমার আংটি আমায় দাও, বদলে তোমাকে তার সোনার হার দেবো বলে যে আংটি নিয়ে এসেছিলেন সেই আংটি। দেখুন, আপনি অনেকক্ষণ থেকে আগে আগে কথা বলছেন, নিতান্ত আপনি স্ত্রী লোক তাই, নইলে না আপনাকে বললাই কিন্তু বলছি তো। দেখুন, আমি আপনাকে আবার বলছি, আমি আপনাকে চিনি না, আমি আপনার বাড়ি যাইনি, আমি আপনার আংটিও নিই। আমাকে অকারণ বিরক্ত করবেন না, তার ফল ভালো হবে। চল কি কর। ঠিক আছে, এখনো কোনো পুরুষ মানুষ জন্মায়নি যে আমাকে ঠকাবে। আমি ওর আজকে বইয়ের কাছে গিয়ে হাতে হাড়ি ভেঙে দেব। তবে ওখানে আমার খটকা লাগছে। লোকে তো বলে চিরঞ্জিত বাবু ভালো মানুষ, তাহলে হঠাৎ এইরকম ব্যবহার কেন? মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তা অবশ্য পাগলই হোক আর ছাগল, আংটি তো আমি আদায় করেই ছাড়ি। দেখুন মহারাজ, এই আপনি এর কাছে আপনি অশেষ কৃতজ্ঞ। আপনি যে বসুন্ধরার মতো আমাকে হাজতে না নিয়ে গিয়ে বাড়ি পর্যন্ত জামিনের টাকা নেওয়ার জন্য আসতে রাজি হয়েছে, এতে আমি খুব খুশি হয়েছি। এই তখন আপনাকে অনেক কটু কথা বলেছি, তার জন্য এখন মাফ চাইছি। না না ঠিক আছে, সব পড়া শোনা আমাদের অভ্যাস আছে। ওই যে বাড়ি তো টাকা নিয়ে চলে এসেছে। এই যে বাবু, এই যে আমি জামিনের টাকা আনতে বললাম। আরে বাবা রে, আমি তো তোরই আনতে বললে, জামিনের টাকাটা আমি তো দিয়েই গেলাম। তখন কিন্তু মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু তোর জন্য আমার সম্মান সব লুটিয়ে পড়ছে। তোকে আমি আজকে মেরে ফেলার বসাই ঢুকতে দিতে হবে। দেখেছেন আমার কথা সত্যি কিনা? আমার স্বামী একেবারে উন্মাদ হয়ে গেছে। কি হয়েছে গো? এমন করছো? ওরা খাই দিল তোমার?
তোমার সঙ্গে কথা বলতে আমার এখন ঠিক না বোধ। বাবা জামাইবাবু এত রাত আমার চিনতে পারছেন? আমি মীনাক্ষী বাড়ি চলুন। এই দিদি এই দেখুন, আমি কিন্তু আপনার বন্ধু। এখন যদি ওরা আমাকে ধরে নিয়ে চলে যায়, আপনি কিন্তু জামিনের টাকা আমার কাছ থেকে পাবেন না। হ্যাঁ, আমি ওনাকে ছেড়ে দিলে এই জামিনের টাকা আমাকে পরিশোধ করতে হবে। এইভাবে আমি ছাড়তে পারি। আচ্ছা বেশ ঠিক আছে, আমি দিয়ে দেবো আপনার টাকা। কত টাকা লাগবে বলুন তো? দয়া করে অসুস্থ মানুষটাকে ছেড়ে দিন, আমি ওকে বাড়ি নিয়ে যাবো। ঠিক আছে, আপনি বলছেন যখন আমি ওনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনি আপনার কথা রাখবেন। আর নিশ্চয়ই রাখবো। হ্যাঁ বিলাসী, তুই চল বাবাকে ঘরে নিয়ে চল। এই দিদা, এই কি বিপদ হলো রে? চল চল চল। বাবু, এখানে এসে আমাদের এই টাকা পয়সা সোনা দানা এই ভালোই লাভ হলো বলুন। দারুণ লাভ হলো। বলছি যে ওই মন্দিরে একটু বাতাসা দক্ষিণা দিয়ে আসবো। কি বল? তো সব খুঁজতে ফাঁসলামো না করলে চলে না। চিরঞ্জীব বাবু, আমরা কি কোথাও যেন দেখেছি? যা, আপনি যে আমাকে চিনতে পেরেছেন, এটা মানে বাপ ঠাকুরদার ভাবনা। না না, তা কেন? তার পরিচয় জলদারে আমার যে হাড়টা ঝুলছে, সেই কথা মনে আছে কি? হ্যাঁ, এই আপনি সেই লোক না, এই রাস্তার মাঝখানে এসে হাতটা নিয়ে গেছিলেন। মনে পড়েছে, মনে পড়েছে। তাহলে একটু আগে ভদ্রলোকদের সামনে সে কথা অস্বীকার করে আমাকে অপরাস্ত করলে না, নিজের মান সংগ্রাম সমস্তই তোকে আমি কোথায় অস্বীকার করলাম? আপনি তো তখন থেকে অকারণে আমাকে অপমান করবেন। মান সম্মান জ্ঞান আমারও আছে। হ্যাঁ, মার খাবে তো কি ভাবছেন কি আপনি? আপনি কি ভাবছেন? কে কোথায় আছো? আমার স্বামীকে রক্ষা করো। কোথায় আপনাদের? ওকে মারবেন না। ও পাগল, ও পাগল তো করতে নেই। ও একটা কাজ করে চলুন, ওকে কেটে ফেলি। আরে শয়তান কি করটাকে বাঁধো, আমরা ওকে বাড়ি নিয়ে যাবো। কি করো? এই তো তিনা না। চল পালাই, চল পালাই। কি বাবা রে? আমার পাগল স্বামী এই মন্দিরের মধ্যে ঢুকে পড়েছে। আপনি অনুমতি দিলে আমার লোকজনেরা ওকে গিয়ে বাইরে নিয়ে আসবে, আমরা ওকে বাড়ি নিয়ে যাবো। না, তোমার লোকজনেরা মন্দিরে ঢুকে গেছে। আপনি লোকজনদের বলুন ওকে বাইরে আমাদের কাছে এনে দিতে। মায়ের কাছে আশ্রয় নিয়েছে, আমি তাকে আশ্রয় দিতে করতে পারি না। ও সে মায়ের ছেড়ে এসেছে, মায়ের ছেড়েই যাবে। চুপ করে আছিস কেন? কিছু বল না। কিন্তু আপনার এখানে তো জামাইবাবুর চিকিৎসা হবে না, সেবা যত্নও হবে না। দেখো, মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদে কত লোক এসে সুস্থ সবল হয়ে ফিরে গেছে। কিন্তু দিদি জামাইবাবু যেরকম যত্ন করতে পারবে, তাই এখানে কি করে সম্ভব? লজ্জ করতে চাই না, তোমরা ভুলে যাও। মায়ের কাছে যে আশ্রয় নিয়েছে, শিগগিরই ভালো হয়ে সেও বাড়ি যাবে। আমার কান্না পাচ্ছে। দিদি, আর যাই করিস করিস, এই হাটের মাঝখানে কান করিস। লোক হাসাহাসি করবে। তো কি করবো বলবি তো? রাজার কাছে নালিশ করবি। বলবি যে তপস্বিনী মা আমার অসুস্থ স্বামীকে জোর করে মন্দিরে আনতে রেখেছে। আপনারা এক্ষুনি এখানে তার সাক্ষাৎ পাবেন। একটা বৃদ্ধমণি, উনি তো মৃত্যুদণ্ডে দণ্ডিত। মহারাজ স্বয়ং আসবেন এই বদ্ধভূমিতে। ওই তো মহারাজ যখন এখান দিয়ে যাবেন, দিদার পা জড়িয়ে ধরে বিচার চাই। জয়স্থলে অনন্তকাল প্রবেশের জন্য অর্থদণ্ড না দিতে পারার জন্য প্রাণদণ্ডে দণ্ডিত। জয়স্থলের নিয়ম অনুসারে তোমার প্রাণদণ্ড হবে। কিন্তু এটা তো বুঝো যে আমি নিজেও আমার তৈরি এই নিয়মের বাইরে যেতে পারি না। কিন্তু এখানে অনেক জনসমাগম দেখছি। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি একটু চেষ্টা করে দেখো, যদি কেউ তোমার জন্য অর্থদণ্ড দিয়ে তোমার প্রাণদণ্ড রোধ করতে ইচ্ছুক হয়। মহারাজ করুন দয়া, কিন্তু অজ্ঞাত পরিচয় আমার জন্য কে 5 সহস্র স্বর্ণ মুদ্রা ব্যয় করতে রাজি হবে? সোমদত্ত,
ওঠো ওঠো মা, কি হয়েছে বলো। তপস্বিনী মা আমার উপর অন্যায় অবিচার করেছে, আপনার কাছে সুবিচার চাই। তপস্বিনী, তিনি তো অত্যন্ত সম্মানীয় ধর্মশীল একজন মহিলা, তিনি অবিচার করছেন কিরকম হয়? আমার স্বামী আপনার স্নেহের পাত্র, আপনার আগ্রহে আমাদের বিয়ে হয়। আজকে আমার স্বামী পুরো মাথা খারাপ হয়ে গেছে, লোকের বাড়ি বাড়ি গিয়ে হার আনতে সবকিছু নিয়ে চলে যাচ্ছে, লোকজনকে ভয় দেখাচ্ছে। আমরা ওকে আর চাকর লিঙ্গকে ধরে বাড়ি নিয়ে যাচ্ছিলাম, ওরা দুজনে দড়ি কেটে পালিয়ে এর মধ্যে ঢুকে পড়েছে। সিনেমা ওদের আটকে রেখেছে, কিছুতেই ছাড়ছেন না। আচ্ছা আচ্ছা, শান্ত হও, আমি দেখছি। প্রহরী, তপস্বিনী মাকে আমার নাম করে খবর দাও, তাকে এখানে আসলে বলো। মা ঠাকুর, শিগগির পালান, যদি প্রাণে বাঁচতে চান তো শিগগির পালান। কি হয়েছে? বাবু আর কিঙ্কর দড়ি কেটে বেরিয়ে পড়েছে, যারা তাদের ধরতে গেছিল তাদের মেরে আত্মহত্যা করে ফেলেছে, কবরের দাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, যাকে সামনে দেখতে পাচ্ছে একেবারে খুন করে ফেলছে। পিছিয়ে কেন ভয় দেখাচ্ছিস মনোহরে? তোর বাবু আর কিঙ্কর তো মন্দিরের মধ্যে আছে। সে কি বলছেন মা? আমি এই তো দেখলাম রাস্তায় আপনার নাম ধরে চিৎকার করছে। ওই দেখুন পেন্না মা ঠাকুর, আমি দেশে চলতুম। ভয় পাও না, তোমরা এদিকে এসে যাও। প্রহরী, তোমরা সব প্রস্তুত থাকো। ও হ্যাঁ, ওই তো আমার স্বামী। আমার চোখের সামনে দিয়ে মন্দিরে ঢুকলো, আর তো বেরোয়নি। কিছু মাথা ঢুকছে না, কাঁদো রে বাবা। কোথায় কোথায় সে কোথায়? প্রণাম মহারাজ। মহারাজ, এই ভীম সেবক আপনার কাছে কখনো কিছু প্রত্যাশা করেন, কিন্তু যে অভূতপূর্ব লাঞ্ছনা এবং অপমান তার উপর বর্ষিত হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তার প্রতিকার প্রত্যাশা করি। এবং আমি বাবা চিরঞ্জিত, সোজা বাংলায় বলো তোমার কি সমস্যা, মানে সমস্যার সমাধানের দেরি হবে। হ্যাঁ মহারাজ, ওই যে আপনার কাছে ভদ্র ভালো মানুষ হয়ে যে মহিলা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ভাগে মাছকে উল্টে খেতে জানেন না, তিনি আমার স্ত্রী। আমাদের কম বয়স, আপনারই আদেশ আমাদের বিবাহ হয়েছে। মহারাজ, ও মহিলা আমরা একেবারে উচ্ছন্নে গেছে। আজ দুপুরে আমার বাড়িতে আমাকে ঢুকতে না দিয়ে ওই বন্ধু বন্ধু নিয়ে ফুর্তি করছিল। ও মা, কি মিথ্যুক রে বাবা। আবার আমাকে পথ থেকে সরানোর জন্য পাগল প্রমাণের চেষ্টা করছে। ওই মহিলা আর আমি একসঙ্গে আর কিছুতেই বাঁচতে পারি, হয় ওকে শুনে যান আর নেবে আমার একটা তাই বলো, তোমার আমার একটা বিয়ের শখ। মিথ্যে কথা বলছো কেন বাবু? মহারাজ, আমার স্বামী ডাকা মিথ্যে কথা বলছে। আজ দুপুরবেলা আমি, ও আর বিলাসী আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি। আজ আমাদের বিয়ের তারিখ ছিল। বলো বিলাসী। মহারাজ, আজ দুপুরে দিদি, জামাইবাবু আর আমি আমরা একসাথে খেয়েছি। আজ দুপুরে আমাদের বাড়িতে বাইরের লোক কেউ খায়নি। মহারাজ, এই চিরঞ্জিত বাবু কাকড়ি হেনার যাই হোক, উনি সত্য কথাই বলছেন। এনারা কেউ সত্য কথা বলছেন না। আর দুপুরে উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গেছিলেন, উনি বাড়িতে প্রবেশ করতে পারেননি বলে উনি বাইরে আহার করেছিলেন। মহারাজ, চিরঞ্জীববাবু আজকে আমার বাড়িতে দুপুরে আহার করেছিল। সেই সময় একটা আংটি আমার আঙুল থেকে খুলে নিয়েছিল, একটা হার দেবেন বললো, হার দেননি। আর আংটি ওই দেখুন নিজের আঙুলে পরে বসে আছে। এইখানে আমি একদম ভুলে গিয়েছিলাম। আর যে হারটার কথা শুনছি সেটা কি খবর? মহারাজ, বসুপ্রিয়কে আমি অনেকদিন আগেই একটা হার করাতে দিয়েছিলাম, এখনো সে সেটা দেয়নি। উল্টে হার নিয়েছি বলে তার দাম দাবি করেছে। এমনকি সে তারপরে বিনা অভিযোগে আমাকে গ্রেফতার পর্যন্ত করিয়েছে। মহারাজ, এই চিরঞ্জিত বাবু এতক্ষণ সত্যি কথা বলছিলেন, এই এখন আবার মিথ্যা কথা বলতে আরম্ভ করেছে। আমি নিজের হাতে ওনাকে হারটা দিয়েছি, ওই গলায় হার করা অবস্থায় উনি ওই মন্দিরে ছুটকে ঢুকে যান। বসুপ্রিয় সব জানি জুড়ি এবার কত পারে গেল, জিনিস না দিয়ে দাম নেওয়ার ঠিকই করতে গেল। কারণ আমি আর কিংবা বাড়ি থেকে দড়ি কেটে বেরিয়ে সোজা এখানে এসেছি
মন্দিরের ভেতর আমরা ঢুকি। মহারাজ গলায় হার করা অবস্থায় উনি দৌড়ে মন্দিরে যান। ওটা স্ত্রীকে দেখে উনি দৌড়ে মন্দিরে চলে গেছিলেন। আমরা সকলেই দেখেছি। তোমাকে কেউ কথা বলতে বলেনি কাকু। তুমি তোমার আগে পেয়ে গেছো, এবার বাড়ি যাও। আমি তোমাদের কথা এক বর্ণও বুঝতে পারছি না। বাড়িতে খেয়েছে, বাড়িতে খায়নি, হার নিয়েছে, হার নেয়নি, মন্দিরে ঢুকেছে, মন্দিরে ঢোকেনি, কত সব বলবে না তথ্য। কিন্তু একটা কথা কি, মন্দিরে ঢুকলে এখান থেকে বেরোবার পথ তো এই একটাই। আমার মনে হয় একা চিরঞ্জীব নয়, তোমাদের সকলেরই মাথা খারাপ হয়ে গেছে। যাও তপস্বী মাকে খবর দাও। আপনার অনুমতি নিয়ে আমি কি আমার ছেলের সাথে কথা বলতে পারি? তোমার ছেলে ওই কোথায়? আপনার সামনেই দাঁড়িয়ে। চিরঞ্জিত, বাবা চিরঞ্জিত, তুমি আমাকে চিনতে পারছো না? আমাকে বলছেন? হ্যাঁ বাবা, আমি তখন থেকে লক্ষ্য করছি যে তুমি আমাকে চিনতে পারছো না। দীর্ঘ 7 বছরে দুশ্চিন্তার দুর্ভাবনায় আমার চেহারা অনেক পরিবর্তন হয়েছে। তা বলে ছেলে বাপকে চিনতে পারবে না, এ কেমন কথা? আপনি কিছুটা ভুল করছেন। আপনাকে কখনো দেখিনি। আপনি কে? আমি তোমার বাবা সন্ধ্যাবু। দীর্ঘ 7 বছর আগে তুমি তোমার মা আর ভাইকে খুঁজতে বেরিয়েছিলে। তারপরে এই আমাদের দেখা। কিন্তু কি বলবো, তোমার ব্যবহার আশ্চর্য। দেখুন, আপনি আসলে কি বলছেন? মানে আপনি আমার বাবা হতেই পারেন। আমি জ্ঞান হওয়ার স্তর জানি। আমি পৃথিবীমাত্রী। আর তাছাড়া জলস্তর থেকে আমি কোনোদিন বের হইনি। কিংকর, তুইও কি আমাকে চিনতে পারছিস না? এই সেরেছে। আমাকে আবার এর মধ্যে টানছেন কেন? আমি যদি আপনাকে চিনতে পারতাম, তাহলে চিনতেই পারতাম। অন্তত আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। তার কারণ চিরঞ্জিতকে আমি বালককাল থেকেই চিনি। সে কখনো জয়স্থলের বাইরে যায়নি। আমার মনে হচ্ছে শোকে, দুঃখে আর এই চরম বিপদের মুখে পড়ে তুমি বোধহয় বুদ্ধিভ্রষ্ট হয়েছে। কি বলবো বলুন মহারাজ, সবই আমার ভাগ্য। তুমি যদি ক্লান্ত বোধ করো তাহলে ওই গাছতলায় গিয়ে বসতে পারো। আমি তোমাকে অনুমতি দিচ্ছি। আমার কিছু বিলম্ব হবে এখানে। আমি মায়ের মন্দিরে পুজো বসেছিলাম, তাই আজকে কিন্তু দেরি হয়ে গেল। কিছু মনে করবেন না, ক্ষমা করুন। বলুন কি আপনার? তপস্বিনী মা, আমি শুনলাম আপনি দুজনকে মন্দিরের ভিতরে আশ্রয় দিয়েছেন। তারা বাইরে এলো কিভাবে জানতে পারি? আশ্রয় দেবেন আমি কে মহারাজ? মায়ের মন্দির, মাই তাদের আশ্রয় দিয়েছে এবং এখনো তারা মন্দিরের ভেতরেই আছে। বটে, এবার তো দেখছি আমারই মাথা খারাপ করার জোগাড় হয়েছে। কেন মহারাজ, কত দুঃসংবাদ? মহারাজ, উনি কে? আমি সোমদত্ত, হেমকুটের শ্রেষ্ঠী, কামদণ্ডে দণ্ডিত জয়স্থল অনধিকার প্রবেশের জন্য। মহারাজ, আপনার বন্দির সঙ্গে আমার কিছু কথা আছে, যা আপনার সাথে বজায় প্রয়োজন মনে করি। কিন্তু সেখানে আর কারো উপস্থিতি বাঞ্ছনীয় নয়। আপনি দয়া করে একে অন্যত্র যেতে বলুন। বেশ তো, এটা যাবে, কিন্তু তার আগে এদের সমস্যার সমাধান করে নিই। কারণ একটা সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটাতে জড়িয়ে পড়ে কোন সমস্যা আমার সেই হারিয়ে যাচ্ছে। মহারাজ, আজ থেকে 25 বছর আগে আমার জীবনের শেষ হারিয়ে গিয়েছিল। আর আজ মায়ের আশীর্বাদে এত বছর বাদে আমি তার প্রধান সূত্রকে ফিরে পেয়েছি। আপনি আর দয়া করে অর্থ করবেন না। বেশ, তবে আপনার কথাই থাক। মন্ত্রী সোমদত্ত ছাড়া তোমরা একটু দূরে গিয়ে দাঁড়াও। তপস্বীর মায়ের সাথে আমার কিছু কথা আছে, বলো না। হেমকুটের শ্রেষ্ঠী, লাবণ্যময়ী নামে কাউকে কি আপনার মনে হবে? লাবণ্যময়ী, হ্যাঁ, প্রতিদিন মনে পড়ে।
লাবণ্যময়ী আমার স্ত্রীর নাম, কিন্তু আপনি কেমন করে? তুমি কি লাবণ্যময়ী? আমি সেই মন্দ্রভাগিনী লাবণ্যময়ী, যার গর্ভে আপনার ওই যমজ ছেলে জন্ম নিয়েছিল। লাবণ্যময়ী, তুমি এখনো বেঁচে আছো? এ যে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি। ঈশ্বর কি করুণা হয় যে মরবার আগে আমি আবার তোমাকে, কিন্তু তোমার এই দেশ কেন? আর তোমার সাথে আমাদের যে ছেলে ভেসে গিয়েছিল তার খবর? ভারতের জেলেরা আমাদের উদ্ধার করেছিল। তারপর জলদস্যুরা তাদের নৌকা আক্রমণ করে চিরঞ্জীব আর কিংকরকে চুরি করে নিয়ে চলে যায়। তারপরে তাদের ভাগ্যে যে কি ঘটেছে কিছুই জানি না। একই দিনে স্বামী আর দুই সন্তানকে হারিয়ে আমি আত্মঘাতী হতে গিয়েছিলাম। এক সন্ন্যাসী আমাকে রক্ষা করে। তার দয়াতেই আমি মায়ের মন্দিরে ঠাঁই পেয়েছি, আবার নতুন করে জীবন শুরু করতে পেরেছি। কিন্তু আপনার সঙ্গে আমাদের যে সন্তানটি ছিল সে কোথায়? তপস্বিনী মা, আপনি এখানে আপনার হাত মারলো কেন? প্রহরী অন্যতে বাদল করে দাও। আমি তাদের খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তোরা ভালো আছিস তো? লাবণ্যময়ী, এই তোমার শেষ সন্তান, আর তো কিংকর। সৌদত্ত, আজ বড় খুশির দিন। দিনটা শুরু হয়েছিল অতি বিশ্রীভাবে, কিন্তু শেষ হচ্ছে অতি আনন্দের সাথে। সৌদত্ত, আমার কাকা রাজবর্ষ কর্ণপুরের এক যুদ্ধে জলদস্যুদের পরাজিত করে এই বালককে উদ্ধার করে নিয়ে আসে। তারা এখানেই বড় হয়। ওই যে তারা। আর এই তোমাদের বৌমা চন্দ্রপ্রভা, আমার বন্ধু কন্যা। আমার উদ্যোগেই এদের বিবাহ। আসলে দুই চিরঞ্জীব আর দুই কিংকরের চেহারা এক হওয়ায় চন্দ্রপ্রভা এদের চিন্তা করে, আর সেখান থেকেই যত গণ্ডগোলের সূত্রপাত। যাক, আমার কাজ শেষ, এবার আমি চলি। মহারাজ, আপনি যদি অনুমতি করেন, আজ এই আমাদের দিনে উপস্থিত সকলকে মায়ের মন্দিরে গিয়ে প্রসাদ পাবার আমন্ত্রণ জানাই। বেশ, সে তো বেশ ভালো কথা। মহারাজ, আপনাকে সকলকে নিয়ে আগে আসতে হবে। তবে তাই হোক, এসো সকলে। তখন তুমি পাত্তা দাওনি, এখন কি পাত্তা দেবে? তাহলে এই রাস্তা